আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। সৌহার্দ্য ফ্রেশ হয়ে খাবার খেতে বসে পড়ল। চেয়ারে বসে পাশে তাকাতেই কিছুটা আশ্চর্য হয়ে গেল। আজকে শিশির ওর পাশেই বসেছে। সচরাচর শিশির তো সৌহার্দ্যের পাশে বসে না, আজকে কি হলো মহারানীর, এটাই ভাবছে সৌহার্দ্য। শিশিরের দিকে বেশি ধ্যান না দিয়ে খাওয়াই মনোযোগী হলো। কিছু সময় পর খেতে খেতে শিশিরের দিকে চোখ গেল সৌহার্দ্যের। খাওয়া বাদ দিয়ে সন্ধিহান চোখে শিশিরকে দেখতে লাগলো। শিশির খাচ্ছে আর ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। একটু পরে টেবিলের উপরে ফোন রেখে শিশির বেসিং এর কাছে চলে গেল। শিশির চলে যেতে সৌহার্দ্য ওর ফোন অন করে কিছু একটা চোখে পড়তে শিশিরের দিকে কটমট দৃষ্টিতে চাইল সৌহার্দ্য, কিন্তু শিশির সেটা আর দেখতে পেল না। শিশির আসার আগে সৌহার্দ্য ফোনটা আবার আগের জায়গায় রেখে দিল। হাত ধুয়ে এসে শিশির যে ফোনটা হাতে তুলে উল্টো দিকে পা বাড়ালো, অমনি সৌহার্দ্য পেছন থেকে বাজখাই কণ্ঠে বলে উঠল, বাবু সোনা চান তাই না? দাঁড়া, তোর বাবু সোনা চান কোত্থেকে আসে সেটা আমি বের করছি। প্রেম করা হচ্ছে মেসেঞ্জারে? বলি সৌহার্দ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রেগে মেগে শিশিরের দিকে এগিয়ে যেতে লাগলো। সৌহার্দ্যর কথা শুনে শিশির পেছনে তাকিয়েছিল, কিন্তু সৌহার্দ্য যে এইভাবে রেগে ওর দিকে আসবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নিও। পেলে হয়তো এখানে আর এক মুহূর্তও দাঁড়াতো না। শিশির এক পা করে পেছাতে পেছাতে সিঁড়ির দিকে দৌড় দিল। শিশিরকে দৌড়ে যেতে দেখে সৌহার্দ্য ওর পেছনে দৌড় দিল। শিশির দৌড়াতে দৌড়াতেই বলে উঠল, সৌহার্দ্য ভাই, আগে আমার কথাটা শুনুন তো। সৌহার্দ্যর আগে রি করতে করতে বলল, কি শুনবো? হ্যাঁ বলবি তো সরি সৌহার্দ্য ভাই, আর এমন হবে না। তোর সরি তুই তোর কাছে রাখ, তোর প্রেম ছোটাচ্ছি আমি, দাঁড়া তুই। শিশির বলে উঠল, আগে আমার কথাটা শুনুন, না হলে আমি দাঁড়াবই না। সৌহার্দ্য বাজখাই গলায় বলে উঠল, তোকে একবার হাতের কাছে পাই, এক চোর দিয়ে প্রেম করার শখ বের করে দিব। থাম শিশির, নয়তো আমি যদি তোকে ধরতে পারি তাহলে আজকে তুই শেষ। শিশির দৌড়াতে দৌড়াতে সৌহার্দ্যকে ভেঙচি কেটে বলল, আমি দাঁড়াই আর আপনি আমাকে ভর্তা বানিয়ে বাজারে বিক্রি করুন তাই না? সেটা কিছুতেই হচ্ছে না সৌহার্দ্য ভাই। একটু থেমে আবার বলল, আপনি যেগুলো দেখেছেন সেগুলো ভুল আসলে। ব্যাস এতটুকু বলতে সৌহার্দ্য বলে উঠল, এখন তুই আমাকে শেখাতে এসেছিস যে কোনটা ভুল আর কোনটা ঠিক? চর মেরে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। সারা বাড়ি দৌড়াদৌড়িতে প্রায় 30 মিনিট কেটে গেছে। শিশির এখন লুকিয়ে রয়েছে ছাদের অনামিকা ফুল গাছের ঝোপের আড়ালে। শিশির লুকিয়ে লুকিয়ে সৌহার্দ্যকে দেখছে আর মিটিমিটি হাসছে। সৌহার্দ্য ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলিয়ে শিশিরকে খুঁজে চলেছে। হঠাৎ ফোনে নোটিফিকেশনের শব্দে শিশির ঘাবড়ে গেল। ফোনটা সাইলেন্ট করে পাতাগুলোর আড়াল থেকে সামনে চাইতেই সৌহার্দ্যকে আর দাঁড়ানো দেখতে পেল না। একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে পাশে ঘুরে তাকাতেই সৌহার্দ্য দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল। সৌহার্দ্য ওর সামনে এসে একটা বাঁকা হাসি দিয়ে ফোনটা খপ করে নিজের হাতে নিয়ে নিল। ফোনটা নিয়ে নিতেই শিশিরের মুখটা ফাটা বেলুনে নেয় চুপসে গেল। সৌহার্দ্য ওর দিকে এগিয়ে আসতে আসতে রাগ মিশ্রিত গলায় বলল, ছেলেটাকে সেটা বল। শিশির চোখ মুখ কুচকে বলে উঠল, ফোন তো আপনার হাতেই আছে, আপনিই দেখে নিন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? এতক্ষণ যখন বলতে চেয়েছি তখন তো শুনতে চাননি। বিরক্তিতে চ-সূচক শব্দ করলো সৌহার্দ্য। মেসেঞ্জার আইডি থেকে প্রথম মেসেজটা লক্ষ্য করলো সৌহার্দ্য। মেসেজ দেওয়া ব্যক্তিটি লিখেছে, জান তুমি এখন কি করো? কালকে কলেজে তাড়াতাড়ি আসবা সোনা। যার উত্তরে শিশির লিখেছে, আচ্ছা বাবু, কালকে তাড়াতাড়ি আসবো, তুমি আমার জন্য অপেক্ষা করো কেমন? তুমি কি করো বাবু? এতটুকু পরেই দাঁতে দাঁত চেপে রইল সৌহার্দ্য। তারপর উপরে থাকা নামটা ভালো করে লক্ষ্য করলো। নামটা দেখে সৌহার্দ্যের ভ্রুজোড়া আপনা আপনি শিথিল হয়ে এলো। প্রথমবারই এই নামটা একদম খেয়াল করেনি সৌহার্দ্য। শুধু মেসেজগুলো দেখেই মেজাজ বিগড়ে গিয়েছিল। শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, ফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলিস তুই? দিয়ার সাথে কথা বলছিলি, সেটা আগে কেন বলিসনি আমাকে বেয়াদব? বলে ফোনটা শিশিরের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল সৌহার্দ্য। শিশির পলক ঝাপটাতে ঝাপটাতে সৌহার্দ্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সৌহার্দ্য যেতেই শিশির চিল্লিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বান্ধবীর সাথে এইভাবেই কথা বলি, তাতে আপনার কি? হ্যাঁ আমি মোটেও বেয়াদব না, আপনি বেয়াদব। শুধু বেয়াদব না, সাথে রাম বজ্জাত আপনি, আপনার 14 গোষ্ঠী বজ্জাত। এতটুকু বলেই কিছু মনে পড়তে আবার বলল, ভুল হয়েছে, আপনার 14 গোষ্ঠীর মধ্যে তো আমিও পড়ি, আমি মোটেও বজ্জাত নই। শিশিরের এই কথাগুলো দেয়ালে লেগে প্রতিধ্বনি তুলতে লাগলো। সৌহার্দ্য পর্যন্ত আর পৌঁছালো না। সৌহার্দ্য শুনতে পেলে হয়তো শিশিরের আজকে আর রক্ষে থাকতো না। গোধূলি লগ্নে সূর্যের আলোর আভাটা অন্যরকম সৌন্দর্যে সেজে আছে। কৃষ্ণচূড়ার রাঙা রঙে যেন লাল হয়ে আছে সূর্যটা। পাখিদের কলকাকুলিতে মুখরিত হয়ে আছে চারপাশ। রুমে থাকা ডিভানে বসে মিল্কি আর ইউভিকে চকলেট খাওয়াচ্ছে সৌহার্দ্য। সামনে বিছানার উপরে হাঁটু ভাঁজ করে অসহায় ভঙ্গিতে বসে আছে দুজন গণ্যমান্য ব্যক্তি। সৌহার্দ্য মিল্কি আর ইউভিকে চকলেট খাওয়াচ্ছে আর চোখে বারবার পর্যবেক্ষণ করে চলেছে এই দুজনকে। এই দুজন আর কেউ নয়, ধ্রুব আর শামীম। ওদের দেখে মনে হচ্ছে যেন ওরা কিছু চুরি করেছে আর তার জন্য সৌহার্দ্য ওদের ধরে এনেছে। এক্ষুনি পালিয়ে যেতে ধরলে সৌহার্দ্য ওদের এনকাউন্টার করে দেবে, যার ভয়ে অসহায় মুখ করে রেখেছে দুজনে। ধ্রুব কিছুক্ষণ পরে আয়সী ভঙ্গিতে বলে উঠল, যা শালা, আমি কেন শোক পালন করছি? শোক পালন তো করবে শামীম। সৌহার্দ্য ভাবলেশীন ভাবে বলে উঠল, আমি শুধু একজনের কথা বলিনি, তোদের দুজনকেই বলেছি। সৌহার্দ্যের কথায় ধ্রুবর মুখটা শুকনো পাপড়ের মতো হয়ে গেল। শামীম হতাশার কণ্ঠে বলল, তুই কি সত্যি সত্যি তরুদের বাসায় আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবি না? সৌহার্দ্য বাঁকা হেসে বলল, আরে ইয়ার, যাবো না তা তো বলিনি, বলেছে আমার কথা শুনলে তবে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব।
শামীম তেতে উঠে বলল, মানে কি? হ্যাঁ, তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমরাও বিয়ে করতে পারবো না নাকি? সৌহার্দ্য বলে উঠলো, না পারবি না। আমার বিয়ে না করা অব্দি তোরাও বিয়ে করতে পারবি না। তাহলে আমি তরুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, না হলে না। সৌহার্দ্যের কথা শুনে শামীম বলল, তুই না জীবনেও ভালো হবি না শালা। ওদের দুজনের কথাতে ধ্রুব বিড়বিড় করে বলে উঠল, হয়েছে, এখন এদের জ্বালায় হয়তো আমাকে সিঙ্গেলই মরতে হবে। এই শামীমের কথা রাখতে গিয়ে এখন আমার অবস্থায় টাইট হয়ে গেল। ধ্রুব আর কিছু বলবে তার আগে শামীম ওর পিঠে একটা কিল মেরে দিল। ব্যথায় ধ্রুব ও মাগো বলে কোকিয়ে উঠল। শামীম বলে উঠল, ভাইয়ের জন্য এতটুকু করতে পারবি না তুই? এই তুই আমার ভাই ধ্রুব, তোর জন্য দেখছি আর কোথাও নিজের এই চাঁদ বদন মুখখান আমি দেখাতে পারবো না। ছি 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 ধ্রুব। ধ্রুব বাজখাই গলায় বলে উঠল, সবসময় কি মেরে মেরে বোঝানো লাগে নাকি? আমি কি এমনিতে বুঝতে পারি না আমার পিঠটা কি তোর তবলা বা ঢোল মনে হয় যে যখন তখন বাজিয়ে যাস? তুই হলি কে ঘরষট্ট বিভীষণ। তোকে বলেছিলাম যে তোকে ছাড়া একা একা আমি বিয়ে করবো না। শালা, এই কথাটা তোর মনে রাখতেই হলো। তোর জন্য এখন আমিই ফেসে গেছি। শামীম ধ্রুবর হাতে হাত রেখে বলল, ধ্রুব, তুই না আমার সোনা ভাই, আজ তুই আমাকে এরকম ভাবে বলতে পারলি? তুই এখন আর আগের মতো আমাকে ভালোবাসিস না। বলে শামীম ধ্রুবর কাছ থেকে কিছুটা দূরে সরে বসলো। ধ্রুব এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। কিছু হলেই তার ভাইটা এই জাতীয় ইমোশনাল ডায়লগ ব্যবহার করে। সৌহার্দ্য তো এক হিটলার, তার উপরে জুটেছে একটা ভাই যে সারাক্ষণ ইমোশনাল ব্ল্যাকমেল করে জ্বালিয়ে মারে তাকে। দেখা যাবে কিছুদিন পরে শামীমের জ্বালা সইতে সইতেই ধ্রুব শহীদ হয়ে যাবে। গভীর রাত, নিস্তব্ধতায় ঘেরা শহরের পাশে থাকা একটি গ্রাম। আকাশে অল্প বিস্তর মেঘের আনাগোনা চলছে, যার ফাঁক দিয়ে চাঁদের আলো বারবার উকি দিচ্ছে ধরণীর বুকে। ঝিঝি পোকার শিয়ালের ডাক ভেসে বেড়াচ্ছে গ্রামের অলিতে গলিতে। নিস্তব্ধতায় ঘেরা এই গ্রামের মাঝে কিছু লোক নিজেদেরকে অনৈতিক কর্মকাণ্ডের চাদরে জড়িয়ে নিতে চাইছে, যার খেসারত দিতে হতে পারে এখানকার সাধারণ মানুষকে, যারা এই অসৎ উদ্দেশ্য পরায়ণ লোকগুলোকে চেনে অবধি না। গ্রামের নদীর ধারে কতগুলো বড় বড় বোট রাখা। এখান থেকে গ্রামের কিছু মেয়েদের পাচার করা হবে। শক্ত করে বাঁধা কাপড় মধ্য থেকে মেয়েগুলোর গোঙানি আর কান্নার আওয়াজ ভেসে আসছে। কাল সকালে বা তারপরে হয়তো এই গ্রামের প্রতিটা ঘর থেকে এদের স্বজনদের আহাজারির শব্দ শোনা যাবে। কান্নার রোল পড়ে যাবে পুরো গ্রামময়। নদীর ধারের পুরো এরিয়া জুড়ে আড়াইচের দলের লোক, কিছু লোক পাহারায় আছে, যাতে কোনো কাল বিলম্ব ছাড়াই এরা মেয়েগুলোকে সহজে পাচার করতে পারে। এতদিন তো এই মানুষরূপী পশুরা এদেরকে এই গ্রামেরই কোনো একটা গুপ্ত স্থানে আটকে রেখেছিল, কিন্তু আজকের পরে তো এই মেয়েগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া দায় হয়ে পড়বে। হঠাৎ তীব্র গুলির শব্দ শোনা গেল আশেপাশের জঙ্গল থেকে। সাথে সাথে আড়াইচের দলের লোকের মধ্যে অস্থিরতা দেখা গেল। এত লোকের মধ্যে মেইন যে লিডার, সে হাতের ইশারা দিয়ে বলে উঠল, এই তোদের মধ্যে থেকে 10 জন ওই দিকটায় জঙ্গলের দিকে যা, গিয়ে দেখ ওখানে কে গুলি ছুড়েছে। লিডার ব্যক্তির কথাতে 10 জন লোক জঙ্গলের দিকে চলে গেল। ওরা চলে যেতে আরেকজন লোক বলে উঠল, স্যার, যে গুলি করেছে সে হয়তো আগে থেকে আমাদের প্ল্যান সম্পর্কে জানতো, আর আমার মনে হয় তারা ডেভিল গ্যাংয়ের লোক। লোকটির কথাতে কিছু বলতে যাবে তার আগে জঙ্গলের মধ্যে থেকে তীব্র গোলাগুলির শব্দ আসতে লাগলো। জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে এলো কালো মাস্কধারী 3 জন যুবক। 3 জনের মধ্যে একজনের পরনে কালো হুডি, দেখেই বোঝা যাচ্ছে যে এই ডেভিল গ্যাংয়ের লিডার। 3 জনের হাতেই কালো চকচকে রিভলভার। তাদের সাথে রয়েছে ডেভিল গ্যাংয়ের প্রায় 15 থেকে 20 জন লোক। এদের মধ্যে বেশিরভাগ মানুষকে দেখেই মনে হচ্ছে যে এরা বিদেশি। নদীর কিনারায় এগিয়ে আসতে আসতে আরএইচের গ্যাংয়ের লোকেরা গুলি ছুটতে লাগলো। ওদের এই গুলি খুবই নিখুঁতভাবে প্রতিহত করতে লাগলো ডেভিল গ্যাংয়ের লোকজন। তারা নিজেদের বসের গায়ে একটা গুলির আঁচড়ও লাগতে দিল না। কিছুক্ষণের মধ্যে আরএইচের গ্যাংয়ের সবগুলো লোককে পুরোপুরি ঘেরাও করে নিল ডেভিল গ্যাংয়ের লোকেরা। কেউ কিছু বুঝে ওঠার আগে কালো হুডি পরা ব্যক্তিটি এসে এখানে উপস্থিত লিডারের মাথায় বন্দুক তাক করলো। কালো হুডি পরা ব্যক্তিটি বন্দুক ধরতে বাকি 2 জন যুবকের মধ্য থেকে একজন বলে উঠল, আরে সৌহার্দ্য, মারার আগে একে একবার তো নিজের জমকে দেখে যেতে দে, নয়তো মরেও বেচারা শান্তি পাবে না। পাশে থাকা দ্বিতীয় যুবকটি প্রথম যুবকের মাথায় গাঁটটা মেরে বলল, আরে ধ্রুবের বাচ্চা, সৌহার্দ্যকে শান্তি দেওয়ার জন্য মারছে নাকি আজাব দেওয়ার জন্য মারছে জানিস না? শামীমের হাতের গাঁটটা খেয়ে ধ্রুব তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তো সেটা মুখ দিয়ে বললেই হতো, বারবার হাতে উঠাচ্ছিস কেন? শামীম মিজার বড়াই করে দাঁত কেলিয়ে বলল, আসলে আমার হাতটা একটু বেশি চলে তো তাই। থাক ভাই, তুই আর রাগ করিস না। ওদের 2 ভাইয়ের নাটকীয় কথাবার্তা শুনে সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে গেল। সৌহার্দ্য হুডির টুপিটা খুলে শামীম আর ধ্রুবর দিকে কটমট দৃষ্টিতে তাকাতেই ওরা 2 জন চুপ হয়ে গেল। সৌহার্দ্য বন্দুক তাক করা লোকটার দিকে তাকিয়ে বলল, যদি শান্তিতে মরতে চাস তো বল যে বাকি মেয়েগুলো কোথায়, আর যদি না বলিস তাহলে তোকে মেরে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। সৌহার্দ্যের বলা কথায় লোকটি ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলল না। সৌহার্দ্য মাস্কের ভেতর থেকে বাঁকা এসে লোকটির মাথা থেকে বন্দুকটা নামিয়ে পায়ে শুট করল। গুলি লাগার সাথে সাথে লোকটি ব্যথায় আর্তনাদ করে পা ধরে লুটিয়ে পড়ল মাটিতে। সৌহার্দ্য লোকটির সামনে বসে পড়ে আবার বন্দুকটা তার মাথায় তাক করে বলল, এবার বল। সৌহার্দ্যের কথাতে লোকটি ভয়ে ভয়ে বলে উঠল, বাকি মেয়েগুলোকে 2 দিন আগেই পাচার করে দিয়েছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না, আমি শুধু আজকের দায়িত্বে ছিলাম। লোকটার কথা শেষ হতেই সৌহার্দ্য লোকটার হাতে একটা গুলি করল। তারপর শামীম আর ধ্রুবকে বলল, এর ভালো খাতির যত্ন করবি, একে এত সহজে মারবি না, যত ইচ্ছে টর্চার করে তারপর মারবি। ওর জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে। দেখতে দেখতে শিশিরের পরীক্ষা শেষ হয়ে গেল। এখন শিশিরের নিজেকে মুক্ত স্বাধীন পাখির মতো লাগছে। এই খুশি সে কোথায় রাখবে? খুশিতে শিশির বাকবাকুম করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর একটু পরপর সৌহার্দ্যকে বিরক্ত করছে। ওর পেছন পেছন সকালে মিল্কি
ওর পেছন পেছন সকাল মিল্কি আর ইউভিও ছোটাছুটি করছে। সৌহার্দ্য আজকে বাড়িতেই আছে। তাকে এত বিরক্ত করার পরেও আজকে ওদের কিছুই বলছে না সৌহার্দ্য। ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছে সৌহার্দ্য। পাশে কুয়াশা ফোন নিয়ে বসে আছে। নিউজ পেপার পড়ার সাথে বারবার আর চোখে শিশিরের কর্মকাণ্ড দেখে চলেছে সৌহার্দ্য। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শিশির দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। বাইরের ব্যক্তিকে দেখে দূরে সোফায় বসে থাকা সৌহার্দ্য চোখ মুখ কুচকে ফেলল। অতঃপর চিরাচরিত বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, অবশেষে আপনার দেখা পেলাম। আপনার জন্য আমার আর কষ্ট করতে হলো না। আপনি নিজেই সেই আমার কাছে ধরা দিলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শিশির দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। বাইরের ব্যক্তিকে দেখে দূরে বসে থাকা সৌহার্দ্য চোখ মুখ কুচকে ফেলল। অতঃপর চিরাচরিত বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, অবশেষে আপনার দেখা পেলাম। আপনার জন্য আমার আর কষ্ট করতে হলো না। আপনি নিজেই সেই আমার কাছে ধরা দিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে শিশির মুচকে এসে তাকে জড়িয়ে ধরল। তিনি নিজেও লোক দেখানো ভাবে জড়িয়ে নিয়ে বলে উঠল, কিরে মা, কেমন আছিস? নিজের ফুপিকে তো একদম ভুলেই গিয়েছিস। শিশির আগের ন্যায় জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো ফুপি? একদমই ভুলিনি, বরং তুমিই ভুলে গেছো আমাদের। চলো চলো ভেতরে চলো বলে শিশির তার ফুপি দিলারা শেখের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যেতে লাগলো। দিলারা শেখকে দেখে সবাই নিজের ব্যতিব্যস্ততা রেখে ড্রয়িং রুমে চলে এলো। মোহনা বেগম দিলারা শেখকে দেখে আমাদের সহিত বললেন, আরে আপা, কত বছর পরে এই বাড়িতে এলে, আমাদেরকে তো তুমি একদম ভুলেই গেছো। দিলারা বেগম সোফায় বসতে বসতে বলে উঠলেন, না তা কি করে ভুলি বলো, তোমরা তো আমার আপনজন। সোনালী বেগম নাসা নিয়ে আসতে আসতে বললেন, তা আপা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? ছোটরা আর ভাইজান তারা কেউ আসেনি? দিলারা শেখ স্বভাবসুলভ পান চিবুতে চিবুতে বললেন, তোমাদের আমার সাথে নিয়ে যেতে এলাম। তোমার ভাইজান আমাকে এখানে নামিয়ে দিয়ে ওনার একজন বন্ধুর বাড়িতে গিয়েছেন বিয়ের নিমন্ত্রণ দিতে। ফুপির কথায় শিশির কৌতূহল নিয়ে বলল, বিয়ে? কার বিয়ে? আর তুমি আমাদের নিয়ে যেতে এসেছো মানে? দিলার শেখ হেসে বলে উঠলেন, আরে তোর রিমিয়াপুর বিয়ে, আর ওর বিয়েতে তোরা যাবি না তা কি করে হয়? তাই তো তোদের নিয়ে যেতে এলাম। মোহনী বেগম খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। তা কবে বিয়ের দিনক্ষণ ঠিক করলে গো আপা? দিলারা শেখ বললেন, আজ থেকে 7 দিন পরে। তারপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে বললেন, সৌহার্দ্য যে, তা বাবা কেমন আছিস? ফুপির সাথে একবারও কথা বললি না যে? সৌহার্দ্য খবরের কাগজ টেবিলের উপরে রেখে বলে উঠল, এই তো ভালো। তুমি তো সবার সাথে কথা বলছিলে, তো তাই বলিনি। সৌহার্দ্য কয়েকবার লক্ষ্য করেছে ওর ফুপি সবার সাথে কথা বলছে ঠিকই, কিন্তু কথা বলার মাঝে বারবার আর চোখে শিশিরের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে সৌহার্দ্য আবার বলল, পাত্র কি করে ফুপি? আর রাদিফের কি অবস্থা? দিলারা শেখ মেয়েকে হাসি হেসে বলল, ছেলে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে, আর রাদিফ তো কানাডা থেকে এখনো ফেরেনি, কালকের ফ্লাইট। সৌহার্দ্য রহস্যজনক হেসে বলল, আচ্ছা। সিলেটে যাওয়ার কথা শুনে শিশিরের মনটা নিচে উঠেছে। কেউ কিছু বলার আগেই শিশির আর কুয়াশা নিজেদের রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে বিছানায় মেলে দিয়েছে। কোন কোন জামাগুলো নেবে সেটা ঠিক করতে বারবার কয়েকটা জামা নিয়ে কুয়াশার রুমের দিকে ছুটছে শিশির। যেটা সিলেক্ট করতে পারছে শুধু সেটাই নিজের রুমে গিয়ে ব্যাগে পড়ছে। এদিকে কুয়াশার খুশি হওয়ার সাথে সাথে একটু খারাপ লাগাও কাজ করছে ওর মনে। বেড়াতে গেলে কতদিন ধ্রুবকে না দেখে থাকতে হবে ওর? ফোনে কথা হবে ঠিকই, কিন্তু সামনাসামনি ধ্রুবকে না দেখে কিভাবে থাকবে কুয়াশা? এসব ভেবে কুয়াশা ধ্রুবকে মেসেজ পাঠালো, আমরা ফুপির পাশে যাচ্ছি সিলেট, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ধ্রুব হয়তো ব্যস্ত ছিল এতক্ষণ, তাই তো 20 মিনিটের মাথায় মেসেজের রিপ্লাই এলো, ঠিক আছে যাও। কুয়াশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মোবাইল স্ক্রিনের দিকে। তার বিশ্বাসই হচ্ছে না ধ্রুব এই মেসেজ লিখেছে, শুধুমাত্র ঠিক আছে যাও, আর কিছুই না। কুয়াশা ভেবেছিল ধ্রুব হয়তো বলবে সিলেট যাওয়ার দরকার নেই, সবাই গেলে যাক, কিন্তু তুমি যাবে না। কিন্তু ধ্রুব সেসব কিছুই বলেনি। কুয়াশা এবার মন খারাপ করে ফোনটাই বন্ধ করে রাখলো। সৌহার্দ্য নিজের রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ ওর নজর গেল শিশিরের রুমের বিছানার উপরে শিশিরের কাবারের প্রায় অর্ধেক জামাকাপড় বের করা, তাও সব এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা কোনো ধোপা বাড়ি। তার পাশেই শিশির গালে হাত দিয়ে শুকনো মুখে বসে আছে। সৌহার্দ্য শিশিরের রুমে ঢুকে শিশিরকে বলে উঠল, ঘরটা কিভাবে ধোপা বাড়ি বানিয়ে রেখেছিস কেন? শিশির অসহায় ভঙ্গিতে বলে উঠল, দেখো না সৌহার্দ্য ভাই, কোন কোন ড্রেসটা নিব সেটাই ঠিক করতে পারছি না। সৌহার্দ্য ভ্রুকুচকে বলল, মেয়েদের বেশি ড্রেস থাকলে যা হয় আর কি, এখন বসে বসে ভাব কোন ড্রেসটা নিবে। সৌহার্দ্যের কথাতে শিশির আর চোখে চেয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনি এমন ভাবে বলছেন যেন আপনার নেই। সৌহার্দ্য দায়সারা ভাবে জবাব দিল, নেই তা তো বলি নেই, কিন্তু আমার তোর মতো চুজ করতে এত টাইম লাগে না বুঝলি। বলে সৌহার্দ্য নিজের রুমের দিকে হাঁটা ধরল। সৌহার্দ্যকে যেতে দেখে শিশির ওর পিছু পিছু চলল। সৌহার্দ্য পেছন ফিরে ভ্রুকুচকে শিশিরকে উদ্দেশ্য বলল, কি চাই? সৌহার্দ্যের কথাতে শিশির যেন লজ্জা পেয়ে চিবুক নামিয়ে নিল। এখন শিশির তো আর এতটা সাহসী নয় যে সাহস করে বলবে আপনাকে চাই। শিশিরের লজ্জা পাওয়াটা সৌহার্দ্যের চোখ এড়ায়নি, কিন্তু শিশির কেন লজ্জা পেল তা আর বুঝে এলো না। সৌহার্দ্য সন্ধিহান গলায় বলল, তুই আমার পেছন পেছন আসছিস কেন বলতো? শিশির আমতা আমতা করে বলে উঠল, আপনার রুমে। সৌহার্দ্য একই ভঙ্গিতে শুধালো, আমার রুমে গিয়ে তোর কি কাজ? শিশির সৌহার্দ্যকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আরে আছে একটা কাজ, শুনুন তো আমাকে যেতে দিন। শিশির সামনের দিকে পা বাড়াতেই সৌহার্দ্য পেছন থেকে খপ করে ওর ঘাড়ের সাইডে জামা শক্ত করে চেপে ধরল। শিশির অসহায় কণ্ঠে বলে উঠল, সৌহার্দ্য ভাই ছেড়ে দিন, আমার জামা ছিঁড়ে যাবে তো। সৌহার্দ্য গম্ভীর গলায় বলল, ছিঁড়লে ছিড়ুক, আগে বল আমার রুমে তোর কাজ কি?
শিশির মনে মনে ফোন দিয়ে বলল, উফ, বড় মা আমাকে আপনার রুম গুছিয়ে চকচকে করে দিতে বলেছে। দেখুন, একদম আমার এই দাঁতের মতো বলেই নিজের চকচকে দাঁতগুলো বের করে দেখাতে লাগলো। সৌহার্দ্য বলে উঠলো, আমার রুম এমনিতেই গোছানো আছে, তুই তোর দাঁত দেখানো বন্ধ কর আর নিজের রুমে যা। যাচ্ছি, আগে ছাড়ুন তো। সৌহার্দ্য ছেড়ে দিতেই শিশিরকে আর পাইকে দৌড়ে সৌহার্দ্যের রুমে ঢুকে গেল। শিশিরকে রুমে যেতে দেখে চলে এলো। সৌহার্দ্য এসে দেখতে পেল শিশির কাবার থেকে সৌহার্দ্যের শার্ট প্যান্ট সব বের করছে। এসে থেকে সৌহার্দ্য বলে উঠলো, এগুলো বের করছিস কেন তুই? শিশির লাজুক হেসে বলল, কারণ আমি চাই এই কয়দিন আপনি আমার পছন্দের পোশাক পরবেন। সৌহার্দ্য আগের থেকে দ্বিগুণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, না। শিশির কাবার থেকে জামা বের করতে করতেই বলল, হ্যাঁ। সৌহার্দ্য বলে ওঠে, তুই যাবি এখান থেকে? শিশির বিরক্তি নিয়ে হাতে থাকা কাপড় না দেখে ছুঁড়ে মারতে সৌহার্দ্য সেটা কাজ করে নিল। কাপড়টা ভালো করে লক্ষ্য করে সেটাকে ভালোভাবে পিছনে লুকিয়ে নিল। কাজ শেষ করে শিশির সৌহার্দ্যের দিকে ভ্রু কুঁচকে চাইল। তারপর একটু এগিয়ে গিয়ে বলল, আপনি কি লুকাচ্ছেন বলেন তো? সেটা তোর দেখা লাগবে না, যা ভাগে এখান থেকে। না না, আমি দেখবই। কই দেখি দেখি বলি শিশির সৌহার্দ্যের হাতটা টেনে নিজের সামনে আনলো। সৌহার্দ্যের হাতের দিকে তাকাতেই শিশিরের চোখ ছানা পড়া। ও সৌহার্দ্যের দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, এটা তো আপনার ছোট কাপড় সৌহার্দ্য ভাই, আগে বললেই হতো, তাহলে আমি আর দেখতে চাইতাম না। বলেই শিশির ফিক করে হেসে দিল। সৌহার্দ্য ধমক দিয়ে বলে উঠলো, তুই যাবি এখান থেকে? ওর ধমক খেয়ে শিশির ছুটছুট করে বেরিয়ে যেতে লাগলো। তারপর যাওয়ার আগে দরজায় আড়াল থেকে উকি দিয়ে বলল, ছোট কাপড়ের কালারটা একদম সেই হয়েছে কিন্তু সৌহার্দ্য ভাই, এটা আমার পছন্দের কালারের মধ্যে একটা। সৌহার্দ্য কটমট চোখে শিশিরের দিকে চাইতেই শিশির ওখান থেকে কেটে পড়ল। সৌহার্দ্যের এখন মনে হচ্ছে তার মায়া পাখি এইমাত্র তার ইজ্জত নিয়ে টানাটানি করেছে, তার মান সম্মানের ছিটেফোঁটো আর বাকি রেখে নিও। সৌহার্দ্যের তো এখন নিজের কপাল নিজেরই চাপটাতে ইচ্ছে করছে। পরন্ত বিকেলের গরমে মানুষের ঘেমে নিয়ে একদম জবুথবু অবস্থা। হাইওয়েতে অন্যান্য গাড়ির পাশাপাশি খানবাড়ির সাদা কালো তিনটে গাড়ি ছুটছে। বোন বাড়িতে এসেছে শুনে শিশিরের বাবা কাকারা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলেন। খাওয়া দাওয়া শেষে সবাই বেরিয়ে পড়েছে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। শিশির আসার আগে দিয়াকেও নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। শিশির যাবে আর তার প্রাণের বান্ধবীকে নিয়ে যাবে না, তা কি করে হয়? গাড়িতে ওঠার সময় দিয়াকে গাড়িতে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল ভোর। পরে কুয়াশার কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে তার বোন দিয়াকে এক প্রকার জোর করেই ওদের সাথে নিয়ে যাচ্ছে। তখন ভোরের খুশি দেখে কে? ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে সৌহার্দ্য, পাশে শিশির বসে আছে, ব্যাক সিটে বসে আছে কুয়াশা, দিয়া, ভোর আর সকাল। সকাল একবার দিয়ার কোলে যাচ্ছে তো আবার ভোরের কোলে যাচ্ছে। পেছনের দুটো গাড়িতে আছেন বড়রা সবাই। রাত এখন 9:40। রাস্তার পাশে দোকানপাটগুলোতে টিমটিমে আলো রাখা দেখা যাচ্ছে। গাড়ি চলছে আপন গতিতে। সৌহার্দ্য গাড়ি চালাচ্ছে আর বারংবার নিজের মায়া পাখিকে দেখছে। শিশির কখনোই এক নাগারে বিরতিহীনভাবে জার্নি করতে পারে না, সবসময় ঘুমিয়ে পড়ে। আজও এর বিপরীত কিছু হয়নি, বরাবরের ন্যায় গাড়িতেই ঘুমিয়ে পড়েছ। সৌহার্দ্যকে নিজের বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে ভোর টিপ্পনি কেটে বলে উঠল, ভাইয়া, গাড়িকে এখন আমি চালাবো নাকি? তাহলে তোমার একটু সুবিধা হতো আর কি। ভোরের কথা দিয়ে কুয়াশা ফিক করে হেসে উঠল। দেয়া কিছু না বুঝে তিন ভাই বোনের দিকে তাকিয়ে আছে। লুকিং গ্লাস থেকে সৌহার্দ্য কটমট দৃষ্টিতে চাইতেই ভোর আবার বলে উঠল, না মানে তুমি তাহলে একটু রেস্ট নিতে পারতে। সৌহার্দ্য কড়া চোখে চেয়ে থেকেই বলল, দরকার নেই, গাড়ি থামাচ্ছি, আমাদের যেতে এখনো 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে, এখন খেয়ে নেওয়া উচিত। বলে কিছু দূর গিয়ে একটা খোলা মাঠের কাছে গাড়ি থামালো সৌহার্দ্য। গাড়ি থামাতেই সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়লো। সৌহার্দ্যতে দেখা দেখি বাকি গাড়িগুলো একই সারিতে পার্ক করা হলো। সবাই নেমে যেতেই সৌহার্দ্য শিশিরকে ডাকতে লাগলো, মায়া পাখি ওটা, এখন কিছু খেয়ে নে, এখন না খেলে পরে কিন্তু আর খেতে দেবো না তোকে। ডাকতে ডাকতেই শিশিরকে নিজের হাত দ্বারা ঠেলতে লাগলো সৌহার্দ্য। ঘুম ঘুম চোখে সৌহার্দ্যের দিকে তাকালো শিশির। অতঃপর ঘুমের ঘরে সৌহার্দ্যের হাতটা টেনে ওর কাঁধের উপর মাথা রেখে পুনরায় ঘুমিয়ে গেল শিশির। শিশির এই কাণ্ডে সৌহার্দ্য হতবাক হয়ে গেছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা দ্রিম দ্রিম শব্দ তুলছে, হাত কাঁপছে সৌহার্দ্যের। শিশিরের পৌঁছাওয়ার পরে প্রথম নিজে থেকে সৌহার্দ্যের এত কাছাকাছি এলো, হোক সেটা ঘুমের ঘরেই। কাঁপতে থাকা হাতে শিশিরের মুখে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে চাইল সৌহার্দ্য, কিন্তু তার হলো কই। তার আগেই ভোর এসে সৌহার্দ্যকে তাড়া দিয়ে বলল, ভাইয়া, বড় মা ডাকছে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে, চড়ুই পাখি কিনে তাড়াতাড়ি খেতে এসো, বলে ওখান থেকে প্রস্থান করলো। সৌহার্দ্য নরম গলায় শিশিরকে ডাকলো, মায়া পাখি ওঠ। শিশির নড়ে চড়ে উঠে বসলো। অতঃপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এইমাত্র আপনি আমাকে কি বলে ডাকলেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য ওর কথার উত্তরে গম্ভীর গলায় বলল, কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে ওঠ, এটা বলেছি। বলে গাড়ির দরজা খুলে বাইরে চলে গেল সৌহার্দ্য। শিশির বিড়বিড়েই বলল, কুম্ভকর্ণ হবে আপনার বউ, আমি মোটেও কুম্ভকর্ণ নই। বলতে বলতেই বাইরের দিকে চোখ গেল শিশিরের। বাইরের দৃষ্টি দেখে শিশিরের চোখ চকচক করে উঠল। শিশির আনমনে বলল, ইয়ে, রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর দেখতে, এটা আমি আগে কখনোই দেখিনি। বলেই গাড়ির দরজা খুলে বাইরে দৌড় দিল।